জিপিএ ৫ শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি। বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম। মুখস্থবিদ্যা নির্ভর পড়াশোনা এবং শুধুমাত্র ভালো ফলাফলমুখী শিক্ষা ব্যবস্থার কারণেই শিক্ষার্থীদের এ অবস্থা বলে মনে করেন শিক্ষাবিদরা। বলেন তো বাংলাদেশে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ব্যবসা হয়? তাহলে এটা বলেন, বাংলাদেশ সরকার কোন বই এর পিছনে সবচেয়ে বেশি লস করে? ইংরেজি এবং ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই। দেখেন, ইংলিশ কেন গুরুত্বপূর্ণ, কেন জানা প্রয়োজন তা আমার থেকে আপনাকে জানাতে হবে না। এআই থেকে শুরু করে কর্মক্ষেত্রে সবখানেই প্রয়োজন। তাই ইংলিশ নিয়ে আমাদের অনেক আয়োজন। কিন্তু দীর্ঘ ১২ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং প্রত্যেক বছর কোটি, কোটি টাকার বই ছাপায় বাংলাদেশ সরকার। কিন্তু ফলাফল? I am GPA 5. এই দীর্ঘমেয়াদী প্রচেষ্টার আসলে ত্রুটি কোথায়? ২০২৩ এর স্ট্যাট অনুসারে বাংলাদেশের প্রাথমিক এবং মাধ্যমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪,১৭,০০,০০০। তার মধ্যে মাধ্যমিকে ৯৪,৬৬,৭৮৫ জন, যা কমতে কমতে ১৬,৭৩,৩৭৫ উপনীত হয়। সবচেয়ে বেশি ড্রপ আউট হয় প্রাথমিকে, তারপর সর্বোচ্চ ড্রপ আউট লক্ষ্য করা যায় নবম শ্রেণীতে, যা প্রায় ৪৩%। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৫ বছরে সরকার বিনামূল্যে ৪টি বই দেয়া হয়। এর মধ্যে ইংলিশ ফর টুডে এবং ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যার উদ্দেশ্য থাকে ৯৯টি গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখানো। এর মধ্যে ৬৬টি গ্রামাটিক্যাল স্ট্রাকচার অষ্টম শ্রেণীতে এবং বাকি ৩৩টি নবম এবং দশম শ্রেণীতে শেখানো হয়। এই বইগুলো নিয়েও অনেক অভিযোগ, যেমন ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইতে সম্প্রতি ৪৮টি ভুল শনাক্ত করা হয়েছে। কিন্তু প্রথম বই অর্থাৎ ইংলিশ ফর টুডে নিয়ে যত আলোচনা করা হয়, তার শিক্ষিভাগও আলোচনা করা হয় না ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই নিয়ে, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ওয়ান অফ দ্য বিগেস্ট ফেইলিয়ার। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে শতকরা ৯৫% শিক্ষার্থী স্বীকার করেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুলে এই বইটি কখনো ছুঁয়ে দেখানো হয়নি। এমনও অভিযোগ পাওয়া গেছে যে অনেক শিক্ষার্থী এই বইটি হাতেও পায়নি। মজার ঘটনা, আমি নিজেও এই বইটি পড়িনি আমার শিক্ষা জীবনে। আপনারা কেউ যদি এই বইটা পড়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। স্টুডেন্টরা এই বইগুলো পড়তে না পারার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে বইগুলোর স্ট্রাকচার। বইগুলো এমনভাবে লেখা যে স্টুডেন্টরা পড়তে পারে না। সেই লেভেলে ইংলিশ প্রফিসিয়েন্সি ওই শ্রেণীর স্টুডেন্টদের মধ্যে নেই। পাশাপাশি শিক্ষক সমাজেরও এই বইগুলো না পড়ানোর এক প্রকার অনীহা রয়েছে। তারা শিক্ষার্থীদেরকে প্রমোট করে ইংলিশ অ্যাডভান্সড এবং চৌধুরী হোসেনগংয়ের ওই বইগুলা, যেগুলো সহায়ক বই হিসাবে ব্যবহার করা উচিত ছিল, কিন্তু এগুলা স্থান করে নিয়েছে মূল বই। বইগুলো যে আহামরি ভালো তাও না। বইগুলো বছরে বছর নিজেদের মোড়ক এবং পৃষ্ঠার সংখ্যা বদলায়, ভিতরের কন্টেন্টগুলো একই থাকে। অর্থাৎ প্রত্যেক বছর নতুন বই কেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু কমিশন বাণিজ্যে ব্যস্ত শিক্ষকরা প্রত্যেক বছর নতুন নতুন বই কেনার জন্য আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে। ফলাফল কোটি কোটি টাকার বোর্ড বইগুলো পরিণত হয় মুড়ির ঠোঙায়। আপনি মানেন আর না মানেন, একটা চরম সত্য, আমাদের অধিকাংশ শিক্ষকের যোগ্যতা কম। মাউসের নিদর্শন অনুসারে শিক্ষকদের ইংরেজিতে পাঠদান করতে হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আবার বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ইংলিশ শেখানো হয় টেমপ্লেট ওয়াইজ, পরীক্ষা কেন্দ্রিক। পরীক্ষার মান ডাউন, ফলে ফলাফলে ডাউন। রুলস ক্যাম করে উগড়ে দেওয়াই যেন পরীক্ষার একমাত্র লক্ষ্য। দেখুন, মেমোরাইজেশন ইম্পর্টেন্ট, এটা আমি মানি, কিন্তু যখন এখানে ক্রিয়েটিভিটি ও ক্রিটিক্যাল থিঙ্কিং বাদ দেওয়া হয়, তখন এটি বিদঘুটে রূপ নেয়। উদাহরণস্বরূপ, যে কোনো বোর্ড পরীক্ষার ভালো ফলাফল, সৃজনশীলতা কম, টেস্ট পেপারে কার কত দক্ষতা এবং কার কত দখল আছে প্রশ্নের উপর, তার উপর নির্ভর করে। অথচ ভাষা শিক্ষা পূর্ণতা পায় যখন আপনি ওই ভাষায় মুক্তভাবে ভাব প্রকাশ করতে পারেন। আপনি কি জানেন, দেশে শিক্ষাকেন্দ্রিক ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি হয় ইংলিশ নিয়ে। ইংলিশ নিজেই 46% মার্কেট দখল করে রাখছে। বাস্তব উদাহরণ আইএলসের ট্রেন্ড। সরকার ১৯৯১ সাল থেকে প্রথম শ্রেণী থেকে ইংলিশকে কম্পালসারি করে দেয়। এর পূর্বে শুধু মাধ্যমিকে ছিল ইংলিশ কম্পালসারি। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা এডুকেশন ফার্স্ট বা ইএফ এর ২০২৪-এর তথ্য মতে বাংলাদেশের ইংলিশ প্রফিসিয়েন্সি র্যাঙ্কিং ৬১তম, ১১৬টি দেশের মধ্যে। আর শহর হিসেবে ঢাকা শহর ৫৩০ নম্বর নিয়ে প্রথম এবং চট্টগ্রাম ৫৫৪ নাম্বার নিয়ে দ্বিতীয়। অনেক সমস্যা নিয়ে আলোচনা করছি, অনেক ভুল নিয়েও আলোচনা করছি। এখন আসুন সমাধান নিয়ে আলোচনা করি। প্রথমত, অভিযোগ করা বন্ধ করতে হবে। আপনার অভিযোগের মূল্য কর্তা ব্যক্তিদের কাছে শূন্য। প্রথমত আপনার থেকে ঠিক করতে হবে আপনি কেন ইংলিশ শিখতে চান, কেন ইংলিশ শিখবেন। যদি কোনো একটা ভ্যালিড রিজন থাকে তাহলে চলুন। ইংলিশ শেখার জন্য আমাদের থেকে 3টা অ্যাসপেক্টের দিকে সবসময় খেয়াল রাখতে হবে যদি আমরা প্রকৃতভাবে ইংলিশ শিখতে চাই: রিডিং,
রাইটিং, স্পিকিং। রিডিংয়ের জন্য যে কোনো একটি পছন্দের বই বা পত্রিকা নেবেন এবং একটি খাতা কলম নেবেন। তারপর নির্দিষ্ট টপিকটা পড়ে যাবেন এবং যেখানেই আটকাবেন সেখানেই আন্ডারলাইন করবেন। দ্বিতীয় ধাপে আন্ডারলাইনকৃত অংশগুলোর অর্থ এবং স্ট্রাকচার, অবশ্যই ফ্রেজ এবং ক্লজগুলোও খেয়াল করবেন, জেনে নেবেন। অবশ্যই এক্ষেত্রে লিসেনিংয়ের দিকেও খেয়াল রাখবেন যেন আপনার স্পেলিংগুলোও ঠিক হয়। আমি মুভি থেকে নিউজকে বেশি প্রেফার করব। অনেক গান শিখতে চান, আসলে এন্টারটেইনমেন্ট দিয়ে স্কিল হবে কিন্তু অনেক লেন্দি প্রসেস। তাই নিউজ শিখেন তাহলে মার্জিত ভাষা শিখবেন। রিডিং হচ্ছে আপনার ইনপুট আর রাইটিং হচ্ছে আপনার ব্রেইনস্টর্মিং। এটা সবচেয়ে ক্রুশাল পার্ট। এখানে আপনি আউটপুট দিবেন, এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর মোক্ষম জায়গা। এক্ষেত্রে আমরা লেখাটাকে প্রেফার করব। কিভাবে লিখবেন? প্রাথমিক টাস্ক হিসেবে প্রত্যেকদিন একটু টু ডু লিস্ট করবেন। প্রত্যেকদিন রাত্রে আপনি যা শিখছেন সেসব ওয়ার্ড ইউজ করে একটা নিজস্ব কোনো দিনলিপি লেখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত একটা টু ডু লিস্ট লিখবেন, তা ইংলিশে লিখবেন সম্পূর্ণ, এবং প্রত্যেকটা টাইম চার্ট অনুসারে একটা মেসেজ লিখবেন পাশাপাশি। মেসেজটাও ইংলিশে লেখার চেষ্টা করবেন। যত সুন্দর করে লিখতে চাবেন তত সুন্দর বই পড়তে হবে। যত সুন্দর কিছু পড়বেন তত সুন্দর কিছু লেখার আপনার ইচ্ছা জাগবে, তত সুন্দর লিখতে পারবেন। রিডিং, রাইটিং এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে প্র্যাকটিস করা স্কিলগুলোর মধ্যে অন্যতম। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং প্রাইভেট কোচিংয়ে রিডিং ও রাইটিংয়ের দিকে সবচেয়ে বেশি ফোকাস করি। স্পিকিং হচ্ছে সবচেয়ে আন্ডার রেটেড। আর নিজের স্কিলগুলো প্রকাশ করার একদম মেইন স্কিল হচ্ছে আপনার স্পিকিং, অথচ এটার দিকে আমরা সবচেয়ে কম খেয়াল করি। সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় মানুষ স্পিকিংয়ে ভুল করার সবচেয়ে বেশি কারণ হচ্ছে তার শরম। মানুষ, আপনি শরম পাবেন। দেখেন, একটা ছোট বাচ্চাও শেখার সময় অনেক ভুল করে, আপনার থেকে ভুল করতে হবে। ভুল করতে করতেই শিখবেন। রিডিং ও রাইটিংয়ে অংশে যে সকল কঠিন শব্দ ও ফ্রেজ পাইছেন সেগুলো এখানে প্রয়োগ করার চেষ্টা করবেন। দৈনন্দিন জীবনে এগুলো ইউজ করার চেষ্টা করবেন। হোক বাংলিশ, তাও চেষ্টা করবেন। এমন কোনো মানুষকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন যেও আপনার মতো ইংলিশ শেখার চেষ্টা করতেছে। যদি এমন কাউকে না পান, সেক্ষেত্রে আরও অনেক অপশান আছে, যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেমন চ্যাট জিপিটি। এক্ষেত্রে আপনি রাইটিংটা প্র্যাকটিস করতে পারেন, কিন্তু চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাট করতে পারেন, বা আরও অনেক এআই আছে ওগুলোর সাথে করতে পারেন। যদি আপনি এমন কোনো লিভিং বিংয়ের সাথে কথা বলতে চান, তাহলে অনেক র্যান্ডম চ্যাটের প্ল্যাটফর্ম আছে, ওইসব প্ল্যাটফর্মে কথা বলবেন। এক্ষেত্রে একটা অনুরোধ থাকবে, এইসব প্ল্যাটফর্মে সবসময় মার্জিত হওয়ার চেষ্টা করবেন, কারণ এইসব প্ল্যাটফর্মে ইদানিং ইন্ডিয়ানরা যে অবস্থা করতেছে, এগুলা আমাদের ইমেজটা নষ্ট করে, এবং ওরা বাংলাদেশিদেরকেও ইন্ডিয়ান মনে করে। যাই হোক, এইসব প্ল্যাটফর্ম মনে রাখবেন, সঙ্গী খোঁজার জায়গা না এটা। এখানে মানুষ সবাই প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আসে, তারপরেও মার্জিত হওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব ফ্রি ফর টক, এটা আমিও ইউজ করি। এটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এটা খুব ভালো প্ল্যাটফর্ম, এটা ইউজ করতে পারেন। আরও অনেক আছে, যেমন র্যান্ডম চ্যাট, এটাও ভালো, খালি এখানে বেশি অ্যাডভার্টাইজ আসে। ফ্রি ফর টক মোটামুটি আমি ভালো দেখছি, এটা ইউজ করতে পারেন। এখন যারা একাডেমিক্সে আসেন তারা তো স্পেসিফিকভাবে সময় দিতে পারবেন না এইসব স্কিল অর্জন করার জন্য। তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব, আপনাদের ইংলিশ ফর টুডে বইটাতে অনেক অ্যাক্টিভিটিস আছে। যেমন খেয়াল করলে দেখবেন এখানে ABCD দিয়ে অনেকগুলো অ্যাক্টিভিটিস দিছে। এই অ্যাক্টিভিটিসে অনেক আন্ডারলাইন করা, তারপরে অনেক খালি ঘর আছে। এইসব টাস্কগুলো নিজে করার চেষ্টা করেন। বইটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার কোনো মানে হয় না। দাগ দিবেন, লিখবেন, বইটাকে একদম লিখে শেষ করবেন। এই যে আমি রিডিং বললাম, রিডিং পার্টে আপনার পছন্দের বই, ওই বইটা সরাই আপনি আপনার ইংলিশ ফর টুডে রাখেন, এবং এখানে প্রত্যেকটা বই নিজে পড়েন। যা বুঝতেছেন না আন্ডারলাইন করেন। ফার্স্ট স্টেপ হবে আপনার পড়ে যাবেন, দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার মিস্টেক কারেকশন করবেন, আবার থার্ড স্টেপে আবার পড়বেন। এবার আপনি পুরো সারমর্মটা বুঝে নেবেন। আর যে কোনো স্কিল অর্জনের ক্ষেত্রে আসলে ধৈর্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে টাইম। আপনি টাইম দিয়েই এগুলো কিনতে হবে, এটাই আপনার কারেন্সি। আপনি যদি টাইম দিতে না চান, শর্টকাট খুঁজে না, শর্টকাটটি কোনো কিছু হয় না। যেমন এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু ভিডিও এডিটিং পারি না, আমি করতে চেষ্টা করতেছি। তো আপনি যখনই কিছু শিখবেন সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এবং সেটা দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করবেন। দেখবেন এটা দীর্ঘমেয়াদী এবং একটা সুন্দর আপনাকে স্কিল, এবং আপনাকে এটাতে আরও দক্ষ করে তুলবে। আজ এতটুকুই, আরও অনেক কিছু বলার ছিল, বলতে পারে নাই। অনেক ভুল হয়েছে স্ক্রিপ্টে। আসলে স্ক্রিপ্টটা আমি লিখে নিয়ে এক বসাতেই সব কিছু করছি, আরও দীর্ঘ সময় নিয়ে করা উচিত ছিল।
কোনো ভুল হইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ।